বৃদ্ধাশ্রম থেকে শাশুড়ি মাকে চিঠি এক পুত্রবধূ। পূজনীয় মা, এই মা কথাটা আমি কোনো দিন আপনাকে মন থেকে বলিনি। আজ আপনাকে খুব ইচ্ছে হলো একটা চিঠি লেখার, তাই খোলা আকাশের নিচে বসে আপনাকে চিঠি লেখা শুরু করলাম। জানি না এই চিঠি আপনার কাছে পৌঁছবে কিনা। আমি সেই বৃদ্ধাশ্রমে আছি যে বৃদ্ধাশ্রমে আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ভাগ্যক্রমে আপনি যে রুমটিতে থাকতেন, আমি এখন সেই রুমেই। ক্ষমা চাইবার অধিকার আমি হারিয়ে ফেলেছি, তাও এই চিঠি লিখছি যদি আপনি আমাকে ক্ষমা করে দেন সেই আশায়। বিয়ে হয়ে আসার পর থেকে আমি দেখেছিলাম আপনি সংসারটাকে নিজের হাতে রেখেছিলেন। এটা আমার অসহ্য হতো, অসহ্য লাগতো। মনে হতো যেন আমি বন্দি হয়ে আছি। কিন্তু এটা বুঝতাম না মাথার ওপর একজন অভিভাবক থাকা কতটা প্রয়োজন। আপনি যখন বলতেন, বৌমা যতটা খাবে ততটাই নাও, লোকসান করো না, এই কথাটা যে আমার অসহ্য লাগতো। কিন্তু আমি এখন বুঝতে পারি আপনি কোনো খারাপ কথা বলেননি তো। আপনি তো আমাকে না খেয়ে থাকতে বলেননি, লোকসান করতে মানা করেছিলেন। আপনার হাতে যখন আপনার ছেলে মাসিক বেতন তুলে দিত, তখন আমার খুব খারাপ লাগতো। মনে ভাবতাম কি করে আপনার কাছ থেকে মুক্তি পাওয়া যায়। আপনার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার ছেলের কাছে বায়না করি আমি তার সাথেই যাব, তার কর্মস্থলে। আপনার ছেলে প্রথমে অনুমতি দেননি, না করেছিল। ঠিক কান্নাকাটি করে আমি ঠিক মানিয়ে নিয়েছি। বেশ ভালোই ছিলাম দুজনে। কিন্তু যখন অন্তঃসত্ত্বা হই, ডাক্তার আমাকে বেড রেস্ট নিতে বললেন। আর তখন আপনার ছেলে নিয়ে আসে আপনাকে আমাদের এই ভাড়া বাড়িতে। আপনি বাড়ির সব কাজ করতেন, আমাকে সেবা করতেন, আমাকে যত্ন নিতেন। তাও যেন আমার অসহ্য লাগতো। আমি আপনাকে সহ্যই করতে পারতাম না, কেন জানি না। আমার একটি পুত্র সন্তান হয়। আমার সন্তান আস্তে আস্তে বড় হতে থাকে, আর সে সব সময় ঠাম্মা ঠাম্মা করতে থাকে। আমার এই ঠাম্মা শব্দটা শুনেও অসহ্য লাগতো। আমার ছেলেকে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করি, কিন্তু আপনি বাংলা মিডিয়ামের যত কবিতা, যত গল্প শোনাতেন, আর ছেলে জেদ করে বসতো সে বাংলা মিডিয়াম স্কুলে পড়বে। এই ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আমাদের ভাড়া বাড়িতে দুটি রুম ছিল। একটাতে আমি আর আপনার ছেলে থাকতাম, আর অপরটিতে আমার ছেলে আর আপনি। ছেলে বড় হচ্ছে, তাই আরেকটা রুমের দরকার। আমি আর আপনার ছেলে যুক্তি করলাম, দেশের বাড়ি ও জমি বিক্রি করে এখানে নিজেদের বাড়ি তৈরি করব। আপনি কিছুতেই সই করছিলেন না, এটা বলে যে ওটা আপনার শ্বশুরের ভিটে, ওখানে আপনার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে। শেষ পর্যন্ত আপনি সই করেছিলেন। আপনার সাথে আমার কোনো দিন কোনো মতের বনিবনা হতো না। আপনার সব কিছুই আমার কাছে অসহ্য মনে হতো। তাই স্থির করি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর। তখন আমার ছেলে হোস্টেলে পড়ে, আর আপনার অনেক বয়স হয়েছে, কাজ করবার ক্ষমতা নেই, আপনাকে কে টানবে। তাই ছেলেকে না জানিয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম। আর আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে বেশ কয়েকটা বছর ভালোই ছিলাম। একদিন ফোনে খবর পেলাম আপনি আর নেই। আমি মনে মনে বললাম, যাক বাঁচা গেছে, আপদ বিদেয় হয়েছে। এরপর ছেলে বড় হলো, বিয়ে দিলাম। প্রথম ভেবেছিলাম আমি তো আপনার মতো গেও ভূত নই, তাই আমার সাথে আমার বৌমার কোনো মতের অমিল হবে না। কিন্তু তা হয়নি। আমার সাথে যেন ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছিল। যে বিষয়ে আপনার সাথে আমার তর্ক হতো, ঠিক সেই বিষয়েও আমার সাথে আমার বৌমার মত পার্থক্য হতো। হঠাৎ করে আপনার ছেলে স্ট্রোক হয়, আর সে আমাকে ছেড়ে অনেক অনেক দূরে চলে যায় চিরতরে। আপনার ছেলের বানানো বাড়ি তাদের আর পছন্দ হচ্ছিল না। আমার বৌমা থাকতে চায় ফ্ল্যাটে, তাই বাড়ি ভেঙে ফ্ল্যাট বানানোর পরিকল্পনা করে। আমাকে আমার ছেলে বৌমা বোঝায় যে ফ্ল্যাট বানালে তারা দুটো ফ্ল্যাট নেবে, বাদ বাকিটা ভাড়া দেবে, তাতে অনেক টাকা আসবে। আর আপনার মতো আমিও কিছুতেই সই করতে চাইনি। কিন্তু আমার ছেলের কান্নাকাটি, আর সেটা আমি সহ্য করতে না পেরে
শেষ পর্যন্ত সই দিয়েছিলাম। বাড়ি ভেঙে তৈরি হলো বিশাল বড় ফ্ল্যাট, আর সেই ফ্ল্যাটে ছিল মাত্র 2টো রুম আর একটা কিচেন। আমি আমার ছেলেকে বললাম, কিরে আমার রুম কোথায়? ছেলে বলল, মা তোমার রুমের কি দরকার, তুমি আমাদের মেয়ের সাথে মেয়ের রুমে থেকে যাবে। আর আমি নাতনির সাথে নাতনির রুমেই থাকছিলাম। নাতনি যখন বড় হতে থাকে আমার সাথে খারাপ ব্যবহার করে। আসলে ও তো বড় হচ্ছে, তাই ওর একটা নিজস্ব রুম দরকার। তাই আমার ছেলে ও বৌমা স্থির করে আমাকে বৃদ্ধাশ্রমে রাখার। তাই আমি আজ বৃদ্ধাশ্রমে। যে বৃদ্ধাশ্রমে আপনি ছিলেন, ভাগ্যের কি পরিহাস, আমি কোনো দিন ভাবিনি আমার সাথে এরকম ঘটনা ঘটবে। কিন্তু দেখুন, রক্তের গরম, টাকার গরম আর যৌবনের গরম, আমরা সব কিছু ভুলে যাই পৃথিবীর কোনো কিছুই স্থায়ী নয়। যদি এটা আমি আগে বুঝতাম তাহলে হয়তো এই দিন আমাকে দেখতে হতো না। আমি আকাশের দিকে মিটমিট করে জ্বলে ওঠা তারাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে চাই, মা পারলে আমাকে ক্ষমা করে দেবেন। এতক্ষণে যে কথাগুলো আমি বললাম, তো আমাদের এই আধুনিক সমাজে অহরহ, বিশেষ করে শহরাঞ্চল কেন, এখন গ্রাম অঞ্চলেই দেখা যায় এরকম ঘটনা। বিয়ে করছে, হয়তো আমরাও একদিন বুড়ো হব, বয়স হব, শাশুড়ি মা হব, এই উপলব্ধিটা আসবে। তাই আমার মনে হয় যে কর্ম যদি ভালো থাকে, ফল একদিন আমরা তার পাবই। আমরা যে কর্ম করি না কেন, তার ফল একদিন আমাদের ভোগ করতেই হবে। বলে না, কেউ না দেখলেও ওপরওয়ালা ঠিক হিসেব রাখে, সময় মতো তিনি সব কিছু ফিরিয়ে দেন। শুধু সময়ের অপেক্ষা। তুমি যে কর্ম করবে ঠিক তেমন ফলই পাবে। তাই সময় থাকতে সবার বোঝা উচিত, মানুষের রূপ, যৌবন, অর্থ, কড়ি সবই ক্ষণস্থায়ী। একদিন সব কিছু ছেড়ে যেখান থেকে এসেছিলাম, যেভাবে যে অবস্থায়, ঠিক সেই অবস্থায় সেইভাবে সেইখানেই ফেরত দিতে হবে। এক চিলতে সুতো তুমি সঙ্গে করে নিয়ে যেতে পারবে না। আজ অনেক ভারী ভারী কথা হয়ে গেল। তো গল্প করতে করতে আমার অনেক কাজ দেখানো হয়ে গেছে। আজ আমার পরিচয়টা দেওয়া হয়নি। আমি শুভ্রা, থাকি চিত্তরঞ্জনে। আমি তো ভালো আছি, আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। তো এতক্ষণে যারা আমার ধৈর্য ধরে এই ব্লগটা বা ভিডিওটা দেখছিলে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার এই ব্লগটা নতুন দেখছো, তাদেরকে বলবো, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার পাশে থেকো, আর আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে পরিবারটিকে একটু বড় করে দিও। আর হ্যাঁ, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। অনেক দিন মোচা রান্না হয় না, তো বাবা এবার রবিবারে গেছিলো বাজারে। রবিবারে গেলে একটু অন্যরকম জিনিস পাওয়া যায়, মানে যেটা আমরা গ্রামে খেতাম, শাপলা, থোড়, শাক, কচু, এইসব জিনিস একেবারে কম পাওয়া যায়। আর পেলে ওর বাবা নিয়ে আসে। তো আমার মোচার ঘন্ট হয়ে গেছে। এই যে চালের গুঁড়ি আর একটু গরম মশলা আর একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে গেলেই নামিয়ে দেবো। আর মোচার ঘন্ট ওর বাবাও ভালো খায়, আমিও ভালো খাই। আর এই মোচার ঘন্ট হলে রাত্রেবেলার রুটি, মানে কী দিয়ে খাবো সেটার চিন্তা থাকে না। আর মাছের ঝোল হলে সেটা রুটি দিয়ে ওর বাবা একেবারেই খেতে পছন্দ করে না। ওর বাবা কেন, আমিও পছন্দ করি না। তো মোচার ঘন্ট রান্না টান্না সব হয়ে গেছে। এদিকে ছেলে মেয়েকে খাইয়েও দিয়েছি। আমার কিন্তু আজকে স্নান হয়নি। আমি সাধারণত 1টার দিকে স্নান করিনি, কিন্তু আজকে অনেক এক্সট্রা কাজ ছিল বলে আর স্নানটা করিনি। ছেলে মেয়েকে আগেই খাইয়ে দিয়েছি। আর আটাটা শেষ হয়ে গেছিলো, কন্টেনারটা অনেক দিন পড়েছিল, ধোয়া হয়নি, তো সেটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে যে আটা ঢালছি, একসাথে 5 কেজি ধরে, 3 সপ্তাহের একদম নিশ্চিন্ত। সেই হিসাবে মাসে 2বার আটা আনলেই হয়ে যায়। আমরা রুটি খাই বেশি, তো লোকজন আসলে একটু কম যায়, সেই কারণে 2 সপ্তাহে, মানে মাসে 2বার আনলেই হয়ে যায়। আর আজকে বেলা হয়ে যাওয়ার কারণটা, অনেক কাজবাজ করেছিলাম, তো একবারে দেখলাম এটা ভরেই তারপর স্নান করতে যাব, তার কারণ অনেক মানে গুঁড়ো ওড়ে, তো সেই কারণে একবারে ভরেই আমি স্নান করতে যাব। তো আমার সব কাজ হয়ে গেছে। আর এইদিকে মেয়েকে একটু সাজুগুজু করিয়ে ছবি তুললাম। আর আমার যেহেতু স্নান হয়নি এখনও, তো স্নান করে মেয়েকে নিয়ে একবারে বাগানে গিয়ে একটু ফুল তুলে আনবো। পুজোটা দেওয়া হয়নি। পুজো মানে এখানেও একটু ধূপ ধুনো দেই আর কি, আর কিছু না। তার কারণ যেহেতু এখানে থাকি না, আসন পেতে আবার ঠাকুরকে আবার জল বাতাসা না দিলে আবার কেমন হয়, ওই জন্য জাস্ট একটু ওই ধূপ ধুনো দেই। আর বাগানে অনেক ফুল ফোটে, তাই মায়ের সাথে ঠাকুরের সামনে রাখি, ঠাকুরকে সাজাই। আমার ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর ফুলগুলো শুধু গাছে নষ্ট হবে, তো তুলে এনে মায়ের
সেজে দেই। আর এই যে মেয়ে হয়েছে তাকে সাজাতে যে কত ভালো লাগে, মানে মেয়েদের কত রকম ড্রেস, কত রকম গয়না। আমি তো আমার নিজের সাজার প্রতি খুব একটা কোনোদিনও আগ্রহ নেই বা ভালোও লাগে না, কিন্তু মেয়ের জন্য এখন সাজার দোকানে ঢুকি, কী কিনবো, কী পরাবো সেটা ভাবি। আর দেখো চারপাশটা কেমন সবুজ আর কি সুন্দর লাগছে।